আমরা আজকে যে অনুষ্ঠানে এসেছি, এসে আমি প্রথমে দেয়ালে লেখাগুলো দেখছিলাম যে কি সুন্দর সুন্দর লেখনী। এখানে লেখা আছে, দ্য আর্ট ইজ নট ইন মেকিং মানি বাট ইন কিপিং দেম। এখানে ওয়ারেন বুফেরও একটা খুব সুন্দর কথা বলা আছে যে আপনি খরচের পরে আপনি টাকা জমানোর কথা চিন্তা করবেন না, আগে জমিয়ে তারপর খরচের কথা চিন্তা করবেন, এবং অনেক সুন্দর সুন্দর কথা। আমরা আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে বিনিয়োগের শিক্ষার উপর। আমি দেখেছি আমার টাকা, যেটি আজকে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু, এই এই জিনিসটি যিনি ডেভেলপ করেছেন অর্থসূচকের সম্পাদক মহোদয়ের নেতৃত্বে, তাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করি। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই মুহূর্তে খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। আমাদের বাংলাদেশের, আপনারা জানেন, পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের ডিসপোজেবল ইনকামের অ্যামাউন্টও বেড়ে যাচ্ছে। যেই মুহূর্তে আপনার ডিসপোজেবল ইনকাম বাড়বে, সেই মুহূর্তে আপনার সেভিংস রেট বাড়া শুরু হবে, যেটার ইন্ডিকেটর আমরা অলরেডি ইকোনমিতে দেখতে পাচ্ছি যে দেশের সেভিংস রেট বেড়ে যাচ্ছে। সেভিংস রেট বাড়ার সাথে সাথেই আপনার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হবে। ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্রিয়েট হলেই দেশে বিভিন্ন জায়গায় বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। তা আপনি যখন প্রপার এডুকেশন নিয়ে বিনিয়োগের জন্য চিন্তা করবেন, ভাবনা করবেন, তখনই কিন্তু আপনার এই শিক্ষাটির প্রয়োজন হবে, উইচ ইজ, যেটা আমরা বলি, ফাইন্যান্সিয়াল লিটারেসি। ফাইন্যান্সিয়াল এই প্ল্যানিং করার অভিজ্ঞতা যদি আপনার থাকে, জ্ঞান বা শিক্ষা যদি আপনার থাকে, তখনই আপনি চিন্তা করবেন যে আমি এখন আমার যে সঞ্চিত অর্থ 1 লাখ হোক, 10 লাখ হোক আর 1 কোটি হোক, কোথায় বিনিয়োগ করব। আপনার কিন্তু সবসময় এর সাথে আরও শিক্ষা নিতে হবে যে ইনফ্লেশন রেট কী, বা দেশে অন্যান্য কী কী ইকোনমিক ইন্ডিকেটার্সের কী অবস্থা। আপনাকে সেগুলোর সাথে ক্যালকুলেট করে আপনাকে বের করে নিতে হবে যে আপনার বিনিয়োগটা কোথায় করলে ভালো হবে। যে জন্য আমি একটু আগে দেখে খুব খুশি হয়েছি যে আমাদের এই আমার টাকাতে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরগুলো আপনি দিয়েছেন, এবং এটা খুবই উপকারী একটা জিনিস। তো আজকে এই বিনিয়োগের যে কথাটি আসছে, আমাদের দেশে এখন বিনিয়োগের বিভিন্ন ব্যাপারে আমরা ইনফ্লেশন রেটটাকে এখন সামনে নিয়ে আসছি। আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, আমি যদি আজকে সেটা বিনিয়োগ করতে চাই, আমাকে ব্যাংকে, ভালো ব্যাংকে 4.5%, আর একটু দুর্বল ব্যাংকে 6%, 6.5% ইন্টারেস্ট দিচ্ছে। তা আমাকে যদি 5.5% ইনফ্লেশন রেটটা মাইনাস করতে হয়, আর তারপরে আমার 10% ট্যাক্স দিতে হয়, তাহলে আমার থাকলো কি? আমার তো টাকা তার মানে দিনে দিনে কমে যাচ্ছে। আমি যদি কোনো ব্যাংকে 5.5-6% পাই, আমার যদি 10% ট্যাক্স এবং 5.5% আমার ইনফ্লেশন রেট হয়, তখন আমার বিনিয়োগ করে লাভ কি? আমার টাকা তো দিনে দিনে কমে যাবে। তখন আমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের দরকার হবে যে আমার অল্টারনেটিভ কী। হ্যাঁ, আমার অল্টারনেটিভ গভর্নমেন্টের সেভিংস সার্টিফিকেট, যেটার কথা শহীদ সাহেব বললেন, সেখানেও আমার এখন কোটা আছে। কারণ গভর্নমেন্ট কেন ট্যাক্স পেয়ার্স মানি দিয়ে মানুষের সঞ্চয়ের রিটার্ন দিবে? আপনাকে 11% যদি কাউকে দিতে হয়, তাকে কোথা থেকে দিবে গভর্নমেন্ট? গভর্নমেন্ট লোন নিচ্ছে ডেভেলপমেন্টের জন্য। সেই ডেভেলপমেন্টের টাকাটা যখন আপনার কাউকে সঞ্চয় 11% দিবে, এটা গভর্নমেন্টের জন্য লায়াবিলিটি, এবং সেটা কোথা থেকে আসে? ট্যাক্স পেয়ার্স থেকে আসে। তার বদলে গভর্নমেন্ট কিন্তু ইচ্ছা করলেই বাইরে থেকে 2-5% লোন নিতে পারে। সুতরাং সেই সঞ্চয়কারীকে রক্ষা করতে গিয়ে গভর্নমেন্টকে এখন অনেক টাকা ট্যাক্স পেয়ারদের থেকে দিয়ে দিতে হচ্ছে। সেখানে আমাদের সেদিন আমি একটা জায়গায় বলেছি যে সারা পৃথিবীতে, একটু আগে উনি বলেছেন যে ইভেন ইন্ডিয়াতেও মিউচুয়াল ফান্ড হচ্ছে অল্টারনেটিভ অফ এফডিআর। যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে অতটা ভালো বুঝেন না বা পারেন না, তাদের জন্য সারা পৃথিবীতে হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবং এই মুহূর্তে আমি দেখেছি যত মিউচুয়াল ফান্ড আমাদের দেশে আছে, এই মুহূর্তে সবাই সক্ষমতা আছে 10-18% পর্যন্ত ডিভিডেন্ড দেওয়ার, এবং তারা কেউ কেউ দিচ্ছেও। আমরা এই মাস থেকে দেখতে পাবো কেউ কেউ দিচ্ছে 10-এর উপরে তারা রিটার্ন দিচ্ছে। তো এইভাবে আমাদেরকে নতুন অল্টারনেটিভ প্রোডাক্টে চলে যেতে হবে। সেই সাথে আমরা, আপনারা জানেন, চেষ্টা করে যাচ্ছি বন্ডকে পপুলার করার জন্য। সরকারিভাবেও বন্ডগুলো এখন পপুলার করার চেষ্টা চলছে। আমাদের সুকুক বন্ড সামনেই 2টা প্রাইভেট সেক্টর থেকে আসবে, গভর্নমেন্টেরটা ডিসেম্বরের মধ্যেই চলে আসবে। এগুলোও সব লিস্টেড হবে, এগুলোও সব ট্রেডেড হবে, এবং এগুলোর রিটার্নও কিন্তু ভালো হবে। 0 কুপন বন্ড ট্যাক্স এক্সাম্পটেড, সেখানে বিনিয়োগ করলে আপনার ট্যাক্স দিতে হবে না। সুতরাং সব মিলিয়ে আমরা নতুন অল্টারনেটিভ নিয়ে আসছি, যেগুলো আপনার সঞ্চয়ের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে মানুষকে নতুন পথ দেখাবে, নতুন বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে। এবং এর মাধ্যমে, মার্কেটটার নাম ক্যাপিটাল মার্কেট, তো ক্যাপিটাল তো কাউকে দিতে হবে, কারা নেবে? একটু আগে উনি বক্তব্যে বলে গেছেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আমাদের দেশে
প্রচুর অপরচুনিটি। আমাদের এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে ডেভেলপমেন্ট এক্সপ্যানশন হচ্ছে, এনার্জি সলিউশন দেওয়ার কারণে যে সলিউশনের উপকারগুলো পাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এবং সাথে সাথে আমাদের কৃষকরা সেচ দেওয়াতে যে আগে ডিজেলের সমস্যা, এই সমস্যা, পানি পেত না, এখন তারা বিদ্যুৎ দিয়ে সেচ দিতে পারছে। সব কিছু মিলিয়ে এই এনার্জি সলিউশন, এলপিজি, এলএনজি, বিদ্যুৎ সব মিলিয়ে আমাদের এখন ডেভেলপমেন্ট এক্সপ্যানশনের সামনের দিনগুলোতে তেমন কোনো বাধা নেই। আমার কাছে রেগুলার, আমি এখন তো সময় তো নির্দিষ্ট থাকে দিনে অফিসে, আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এখন শেষ করতে পারছি না, এত অনুরোধ আসছে বিভিন্ন বন্ড, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ইনভেস্টমেন্ট নিয়ে। সুতরাং আমি সামনের দিনগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি বাংলাদেশের, এবং স্পেশালি ক্যাপিটাল মার্কেট, যেটা হয়তো আমাদের আসার আগে 3 লক্ষ কোটি টাকার মতো ছিল, এখন 4 লক্ষর আশেপাশ দিয়ে আছে। আমরা এটাকে আরও অনেক বড় আকারে দেখতে চাই, সেই জন্য আপনাদের ভূমিকা অনেক, এবং সেই ভূমিকার পিছনে আজকের যে আয়োজন তা করতে পারে বড় ধরনের একটি কন্ট্রিবিউশন। আমাদের মানুষ যদি বুঝতে পারে মিউচুয়াল ফান্ড, হ্যাঁ অনেকে বলতে পারে মিউচুয়াল ফান্ডের আগের কিছু সমস্যা ছিল, সেগুলো আমরা অ্যাড্রেস করেছি, সেগুলো এখন ঠিকভাবেই, যেখানে আমাদের যেই ফান্ডগুলো যেখানে বিনিয়োগ করার কথা সেখানেই যাতে বিনিয়োগ হয়, যেগুলো হয়নি সেগুলো যাতে ঠিক জায়গায় চলে আসে, এগুলো নিয়ে আমাদের অফিস প্রত্যেক দিন কাজ করছে। আমরা এটাও এনশিওর করতে চাই যে আমরা এখন যেটা গভর্নেন্সের কথা বারবার বলি, মিউচুয়াল ফান্ড সামনের দিনগুলোতে ডিসিপ্লিন ওয়েতেই থাকবে, এখানে কোনো সমস্যা এবং ভয় ভীতি বা রিস্ক থাকবে না। আর উনি শহীদ সাহেব যে বক্তব্যে বললেন মানি মার্কেট মিউচুয়াল ফান্ডের কথা, আমরা অলরেডি টেস্ট বেসিসে একটির অনুমতি দিয়ে দিয়েছি, আরেকটি অনুমতি পাওয়ার পথে, এবং মানি মার্কেট রিলেটেড যে মিউচুয়াল ফান্ড আসছে সেখানে হয়তো সামনের দিনগুলো মানি মার্কেটের রেট অফ ইন্টারেস্ট কমে যাওয়ার কারণে ক্যাপিটাল মার্কেটের উপর তাদের জোর বাড়তে পারে। সেই জন্য আমরা রেঞ্জ করে দিয়েছি যে আপনারা ইচ্ছা করলে মানি মার্কেটে এত % করতে পারবেন, ক্যাপিটাল মার্কেটও আপনারা এত থেকে এত % করতে পারবেন, যাতে তার রুম থাকে ফর অ্যাডজাস্টমেন্ট। এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডকে আমরা সামনের দিনগুলো খুব পপুলার করার চেষ্টা করব। আমাদের এখানে কিছু কিছু কর্পোরেট গ্রুপ বিভিন্ন বন্ড নিচ্ছে যেগুলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সড। সেদিন প্রাণ গ্রুপ নিয়েছে একটা $25 মিলিয়ন, সেটাও মেট লাইফই প্রায় 80-90% ওটার কিনে নিয়েছে, এবং সামনে ওনাদের আরেকটা 25 মিলিয়ন আসবে, এটাও টোটালি ফরেন ইনভেস্টররা আসছে বন্ডটা নিয়ে নিতে। তো আমরা ওইখানে দেখতে পেয়েছি যে ফরেন ইনভেস্টররা যখন এই বন্ডগুলো আমাদের কোম্পানিগুলো কিনছে, তারা এখানে বিদেশি গ্যারান্টকো নামে একটা কোম্পানি আছে, যারা এই সেক্টরের অলমোস্ট লাইক ওয়ার্ল্ড ব্যাংকের মতো আর কি, তাদেরকে দিয়ে গ্যারান্টি নিয়ে নিচ্ছে। তো এইখানে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স সেক্টর একটা বড় ভূমিকা রাখতে পারে, এবং বন্ড মার্কেটকে সিকিউর করে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু আরও অনেক রেভিনিউ জেনারেট করতে পারে। এটার সাইজ হবে হিউজ। ইন্স্যুরেন্স সেক্টর যেমন সারা পৃথিবীতে ক্রেডিট ইন্স্যুরেন্স করে বিপুল অর্থের প্রিমিয়াম আর্ন করে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ব্যাংক অ্যাসুরেন্স এবং ক্রেডিট ইন্স্যুরেন্স করে ইন্স্যুরেন্স সেক্টর প্রচুর টাকা ইনকাম করতে পারে, মানে তাদের সার্ভিসের বিনিময়ে। সেই সাথে আমি অলরেডি ওনাকে অনুরোধ করবো, আমি সাধারণ চেয়ারম্যান সাহেবকে বলেছি যে আপনারা অবিলম্বে বন্ড ইন্স্যুরেন্স করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেন। বন্ড যদি ইনস্যুর্ড হয়ে যায় তাহলে আমার বিনিয়োগকারী সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে। সুতরাং সেটা একটা বড় এরিয়া, আপনারা কাজ করতে পারেন। আরেকটা হচ্ছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স। এই জিনিসটা আসলে খুবই ক্ষতিকর বলে আমরা মনে করি, এটাও আপনি একটু বিবেচনা করবেন, তাহলে ইন্স্যুরেন্স সেক্টরের হয়তো আর্নিংস আরও বেড়ে আসবে। আর রিস্ক নিয়ে যেটা শহীদ সাহেব বলেছেন, আমাদের ইকুইটি এবং বন্ড এবং মিউচুয়াল ফান্ড, আমাদের বন্ড এবং মিউচুয়াল ফান্ড ইজ লেস রিস্কি। হ্যাঁ, ইকুইটি মার্কেটে তো যেটা একটু আগে আমাদের চেয়ারম্যান মহোদয় বলে গেলেন ইটরার, যে এখানে আপনার সিদ্ধান্তের উপর আপনার রিস্ক রিটার্ন ট্রেড অফ করতে হবে। এখানে আপনার অন্যকে দোষারোপ করা, আপনি কোথায় বিনিয়োগ করবেন, কোন সেক্টরে বিনিয়োগ করবেন, এগুলো নিয়ে যদি অন্য লোককে দোষারোপ করেন সেটা ঠিক হবে না। সেই জন্যই আপনাকে আরও জানতে হবে আমার টাকা, এবং এই আমার টাকার মাধ্যমে আপনারা আরও শিক্ষা লাভ করবেন, আরও জ্ঞান লাভ করবেন। আপনার সঞ্চয়, বিনিয়োগ, ব্যাংকিং, বিমা, আয়কর, আবাসন ও কেনাকাটার জন্য এই আমার টাকা যে আজকে উদ্বোধন হতে যাচ্ছে, এটাই হবে আপনার জন্য একটি ভালো ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি সার্থক হবেন। বেশি কিছু বলছি না, খালি এইটুকুই বলছি যে সামনের দিনগুলো আমাদেরকে আপনারা যদি একটু ধৈর্য ধরে সময় দেন, 1-1.5 বছরের মধ্যে আমরা বন্ড, মিউচুয়াল ফান্ড এবং স্পেশালি ইসলামিক সুকুক বন্ড, এটা আপনারা জানেন যে 2 দিক থেকেই আসছে, এবং আমরা অলরেডি ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের সাথে আলোচনা করেছি, বসেছি। ডিসেম্বর অনওয়ার্ডস আমাদের সব বাংলাদেশে ইনভেস্টমেন্টের যে ইনভেস্টর্স ফোরাম, তারা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সাথে বসবে।
দুবাইতে, সাংহাইতে, হংকংয়ে, সিঙ্গাপুরে, লন্ডন এবং নিউ ইয়র্ক, সাথে হয়তো টরন্টোতে। এবং সেখান থেকে সব ইনভেস্টররা বাংলাদেশে কিভাবে বিনিয়োগ করা যায় সেগুলো নিয়ে আমাদের সাথে 1-to-1 কথা বলবে। হয়তো এটা আরও অনেকটু অগ্রসর হতে পারতাম কোভিড না থাকলে। এবং আমরা চাই এখানে বড় ধরনের বিনিয়োগ চলে আসুক এবং বিলিয়ন্স অফ ডলার্স, বিলিয়ন্স বললেও কম হয়, মানে ঠিকভাবে করতে পারলে অনেক বিলিয়ন ডলার এই দেশে বিনিয়োগ হিসেবে আনার সুযোগ আছে। তো সেই দিনগুলোতে আমরা একটু অপেক্ষা করি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, আর এখনই আমরা জাজমেন্টাল না হই, আর কাজ করার জন্য একটু সময় লাগে, এই সময়টা যাতে আমরা সবাইকে দিই। মাঝে মাঝে কিছু কিছু আপনাদের প্রতিবেদন বা কিছু কিছু সংবাদ আমাদেরকে নিরুৎসাহিত করে এবং আমাদেরকে কাজ করার উদ্যমকে আমাদেরকে একটু দমিয়ে দেয়। মনে হয় যে ভালো কাজ করতে গিয়ে বুঝি এখন বাণিজ্য যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন সব কিছু এবং আমাদেরকে একটু সময় দেবেন কাজ করার। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে গত বৃহস্পতিবারে একটা খুব সুন্দর মিটিং করেছি। সেখানে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের অনুরোধে আমরা নেগেটিভ ইকুইটিগুলো কীভাবে লেস ইন্টারেস্ট দিয়ে কমিয়ে ফেলা যায়, তাদেরকে এই সুদের চাপ থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, তাদেরকেও কিভাবে একটা রিশিল্ডিং করে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়, এবং ওই ফান্ড দিয়ে আইসিবিকে তার যে ম্যান্ডেট স্ট্যাবিলাইজিং আমাদের ক্যাপিটাল মার্কেট, সেই ম্যান্ডেটে ফিরিয়ে নিয়ে আসার জন্য আরও তাকে কত বেশি ফাইন্যান্সিয়ালি শক্তিশালী করা যায় সেগুলো নিয়ে কথা হয়েছে। এগুলো নিয়ে আমরা খুব শিগগিরই কাজ করে সলিউশন নিশ্চয়ই বের করে নিয়ে আসবো। সেই সাথে বন্ড, গভর্নমেন্ট ট্রেজারি বিল এবং অন্যান্য যেসব আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোকে লিস্টিংয়ের জন্য যত শীঘ্রই সম্ভব মার্কেটে নিয়ে এসে মার্কেট ক্যাপ বাড়ানোর জন্য যা প্রয়োজন সেগুলো নিয়ে আমরা কথা বলে এসেছি। বাংলাদেশ ব্যাংককে প্রথমেই আমি ধন্যবাদ দিই যে এত বেশি সহযোগিতা আমি কখনো আশা করিনি যে পাবো ওনাদের কাছ থেকে। প্রত্যেকটি বিষয়ে ওনারা সহযোগিতা করেছেন, সহযোগিতার মনোভাব নিয়ে গিয়েছেন, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমাদের সাথে কথা বলেছেন, এবং ইভেন এমনও হয়েছে যে ওনাদের কাছ থেকে আমরা ভালো পরামর্শও পেয়েছি। সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত যে আমরা মানি মার্কেট রেগুলেটর, ক্যাপিটাল মার্কেট রেগুলেটর এবং এখানে ইন্স্যুরেন্স সেক্টরের রেগুলেটর বসা আছে। আমরা এরকম এনবিআরকে নিয়ে যদি সবাই একসাথে বসে কাজ করতে পারি, আমাদের অর্থনীতি খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। সম্ভাবনার এখন যা দুয়ার খুলে গেছে এবং যা অপরচুনিটিস আমরা সামনে দেখতে পাচ্ছি তা অপার, এবং এই দেশকে খালি স্ট্যাবিলিটি থাকলে আটকে রাখার মতো আর কোনো শক্তি নেই। আমি ধন্যবাদ জানাই আমার টাকাকে আজকে আমার এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান ফর ইনভাইটিং আস, অ্যান্ড উই আর রিয়েলি ফিলিং অনার্ড অ্যান্ড প্রিভিলেজড। থ্যাংক ইউ ভেরি মাচ।